ওকে, টপিক নাম্বার 15। এখানে হয়তো আমরা কিছু নতুন নতুন জিনিস দেখব যেটা হয়তো আমরা আগে দেখি নাই, এবং এটা আগে বলতেছি এটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল। সো এই আইডিয়াগুলির উপরে বেস করে আমরা পরে যে অঙ্কগুলি এক্সামে আসবে সেগুলি সলভ করতে হবে। সুতরাং এইখানে কোনো উইকনেস থাকা যাবে না। এটা হচ্ছে মনে করতে পারো ওহমস ল এর মতো। ওহমস ল যারা যেমন বোঝো না তারা অ্যাকচুয়ালি কোনো অঙ্কই পারবে না ডিসিতে। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে এই টপিক 15, 16, 17 এই 3 টপিকে যা পড়াবো এগুলি না পড়লে কোনো অঙ্কই সলভ করতে পারবে না। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমরা আউটলাইনটা দেখি। আউটলাইনে কি আমরা হচ্ছে বেসিক কম্পোনেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে জানি, ঠিক আছে। রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে আমরা যখন ডিসি পার্টটা পড়ছি। তো আরো দুইটা কম্পোনেন্ট হচ্ছে আছে, এটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টর একটা, আর একটা হচ্ছে গিয়ে কি ক্যাপাসিটর। তো এই আর এল সি, রেজিস্ট্যান্সের আর, ইন্ডাক্টরের এল, আর কি ক্যাপাসিটরের সি, এই তিনটা নিয়ে অ্যাকচুয়ালি কি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো শুনে মনে হতে পারে কম্পোনেন্ট মাত্র তিনটা, কিন্তু সাবজেক্টটা কিন্তু আসলে অতটাও ইজি না। যা এই তিনটা কম্পোনেন্ট নিয়েই হচ্ছে গিয়ে মানে এত কিছু করা যায় যে লাইফ মানে টাফ হয়ে যায়। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, যেই সিএস ইঞ্জিনিয়ারিং বলো, যেই ইঞ্জিনিয়ারিং লাগো এই ইলেকট্রিক্যাল সিস্টেম লাগেই। কারণ তুমি সেন্সর বলো, যে যে কোনো টাইপের সেন্সর বলো, কন্ট্রোল সিস্টেম বলো, তোমার কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজ কিন্তু তোমার লাগে। সেই কারণে হচ্ছে কি এই জিনিসগুলি হচ্ছে ভালো মতো পড়তে হবে। আচ্ছা, তো মেইনলি ইন্ডাক্টর ক্যাপাসিটর নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। বেসিক ইন্ট্রোডাকশন বলতে পারো, কিন্তু এই ইন্ট্রোডাকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগেই বলতেছি এইটা না পারলে কিন্তু অঙ্ক হচ্ছে করতে পারবা না, কোনো অঙ্কই পারবা না। আচ্ছা, প্রথমে হচ্ছে ইন্ডাক্টর কি জিনিস। আচ্ছা, প্রথমে হচ্ছে ইংলিশটা আমি একটু পড়ি, পরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে বোঝাই দিই যে কি আসলে বলতেছে। আচ্ছা, এনে কি লেখছে, সেন্ডিং এ কারেন্ট থ্রু এ কয়েল অফ ওয়্যার উইথ অর উইদাউট এ কোর এস্টাবলিশ এ ম্যাগনেটিক ফিল্ড থ্রো অ্যান্ড সারাউন্ডিং দ্য ইউনিট। দিস কম্পোনেন্ট অফ রেদার সিম্পল কনস্ট্রাকশন ইজ কল্ড এন ইন্ডাক্টর। তার মানে হচ্ছে গিয়ে তুমি একটা ওয়্যার যদি হচ্ছে গিয়ে পেঁচাও, ঠিক আছে, একটা নর্মাল তারকে যদি পেঁচাও তারপরে এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করো তাহলে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রিয়েট হয়। এইটাকেই হচ্ছে গিয়ে আমরা ইন্ডাক্টর বলি। তারপরে ইট ইজ এ প্যাসিভ টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। টু টার্মিনাল বলতে কি বোঝাচ্ছে বলো দেখি। প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ। ওই তো রেজিস্ট্যান্সের মতো দুইটা মাথা আছে, ঠিক না। তোমরা হয়তো আরো যখন একটু মানে টুটুতে পড়বা, টুটুতে যখন অ্যানালগ সার্কিট পড়বা তখন দেখবা যে কিছু কিছু এলিমেন্ট আছে তিনটা হচ্ছে মাথা থাকে। রেজিস্ট্যান্সের যেমন দুই মাথা, ওইখানে দেখবা ওই যে বিজেটি মসফেট এগুলি দেখবা তিনটা করে মাথা। আচ্ছা, এইটার হচ্ছে রেজিস্ট্যান্সের মতোই দুইটা মাথা থাকবে, এই যে এদিকে একটা মাথা আর এদিকে একটা মাথা, ঠিক আছে। আচ্ছা, আর প্যাসিভ বলতে কি বোঝাইছে, প্যাসিভ শব্দের অর্থ জানি কি, অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্টের পরোক্ষ স্যার। হ্যাঁ, পরোক্ষ তো বাংলা হলো, কিন্তু এই মানে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এটার একটা তো স্পেসিফিক ডেফিনিশন আছে। স্যার অ্যাক্টিভ হচ্ছে যেগুলো সোর্স হিসেবে কাজ করে, যার মধ্যে দিয়ে এনার্জি জেনারেট করতে পারে। হ্যাঁ, তার মানে ও প্যাসিভ মানে কি, ও হচ্ছে নিজে এনার্জি জেনারেট করতে পারে না। যেমন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স হচ্ছে এনার্জি জেনারেট করতে পারে নিজে থেকে, হ্যাঁ, বাট সে হচ্ছে গিয়ে কি এনার্জিটা স্টোর করতে পারে কি আকারে, এই ম্যাগনেটিক ফোর্স আকারে, ঠিক আছে। সে হচ্ছে এনার্জিটা স্টোর করতে পারবে, কিন্তু হচ্ছে গিয়ে কি নিজে জেনারেট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে কি যে ফ্যারাডেস ল আর হচ্ছে লেঞ্জের ল এর হচ্ছে কথা বলছে। এই ফ্যারাডেস ল, লেঞ্জের ল হচ্ছে তোমরা জানোই আর কি, যে ফ্যারাডেস ল, লেঞ্জের ল কি। তো আলটিমেটলি যে ইফেক্টটা হয় সেটা হয় কি, যেহেতু হচ্ছে গিয়ে এই যে দেখো একটা পেঁচানো তার মানে কি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোতে কি একটু বাধা সৃষ্টি হবে না। ধরো এটা নর্মাল ভাবে চিন্তা করো, একটা সিঁড়ি, একটা হলো গিয়া সোজা সিঁড়ি, তোমরা হচ্ছে গিয়ে ইজিলি নামতে পারবা না বা ইজিলি উঠতে পারবা না একটা সিঁড়ি যদি সোজা হয়। আবার কিছু কিছু যে পুরানো জমিদার বাড়িতে সিঁড়ি দেখছো যে এরকম হেলিক্স শেপ, এরকম পেঁচানো পেঁচানো থাকে, মুভিতে মাঝে মাঝে দেখা যায়। তো ওইসব সিঁড়ি দিয়ে কি নামা কঠিন না, ওইসব সিঁড়ি দিয়ে নামা কঠিন, কারণ সিঁড়ি হচ্ছে কি কিছুক্ষণ পর পর বাড়তেছে, ঠিক আছে। তো ওই ইন্ডাক্টর হচ্ছে এরকম, কারেন্টের ফ্লোটা কি সরাসরি হচ্ছে হতে দেয় না, সে হচ্ছে এরকম বাঁকা পথে হচ্ছে নেয়। এই কারণে কি সহজে এটার মধ্যে দিয়ে কারেন্টের চেঞ্জ হতে পারে না। আচ্ছা, তো ইন্ডাক্টরের যেই বৈশিষ্ট্যটাই ইম্পর্টেন্ট সেটাকে কি বলা হয়, ইন্ডাকটেন্স।
ঠিক আছে? এই ইন্ডাকটেন্স দিয়ে অ্যাকচুয়ালি যেটা ডিটারমাইন করা হয়, আগে বলছি কি, যেই তোমার এনার্জিটা সেটা কি ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স আকারে হচ্ছে সেভ হবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ মানে হচ্ছে কিরকম শক্তিশালী, কোনো একটা ধরো এই যে এরকম একটা পেঁচানো তার আছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে কি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই তো? এই ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম শক্তিশালী সেটা ইন্ডিকেট করা হয় কি আমার ইন্ডাকটেন্স দিয়ে। আচ্ছা, বেসিক ইন্ডাক্টর ক্যাপাসিটরের আইডিয়া আসলে তোমাদের এইচএসসি তে দেওয়া হয়েছে না? ইয়েস আমার স্যার, তো যতদূর মনে পড়ে ছিল। ইন্ডাক্টর ক্যাপাসিটর কিছু পড়াইছে, জি স্যার, বেসিক একটা ধারণা দেওয়া হয়েছিল। যেমন ফ্যারাডেস ল, লেন্জ ল, এটা তো আসলে আমরা এইচএসসি তেই পড়ছি, তাই না? স্যার লেন্সটা মনে আছে, ফ্যারাডেস ফ্যারাডের ল তো আরো মনে থাকার কথা আর কি। জি স্যার। যাই হোক, এই জিনিসগুলি হচ্ছে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তো আচ্ছা এই হচ্ছে বেসিক কথা আর কি। যাই হোক, এগুলি হচ্ছে বোঝার জন্য দরকার, অঙ্ক করার জন্য হয়তো অত দরকার না, তারপর এটা জেনে রাখা ভালো যে কি আসলে হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এখন দেখো এই যে সূত্রগুলি আমার দরকার। এইটা কি বলছে, দা ইন্ডাকটেন্স অফ এ কয়েল, কয়েল মানে হচ্ছে যে পেঁচানো তার, ইজ এ মেজার অফ দা চেঞ্জ ইন ফ্লাক্স, ফ্লাক্স কি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কিং দা কয়েল ডিউ টু এ চেঞ্জ ইন কারেন্ট থ্রু দা কয়েল। ঠিক আছে, তার মানে কি বলতেছে, তোমার হচ্ছে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের যদি ডিফারেন্স ক্রিয়েট হয়, তাহলে হচ্ছে গিয়ে এই ফ্লাক্সের যে ডিফারেন্স ক্রিয়েট হবে সেটার অনুপাতের সমানুপাতিকটাই হচ্ছে ইন্ডাক্টর, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি সূত্রটা যেটা কি, এল হচ্ছে সমানুপাতিক ডি ফাই, ফাইটা হচ্ছে গিয়ে ফ্লাক্স। ঠিক আছে, ফ্লাক্স কি জিনিস এগুলি ভুলে গেলে আগে বলছি এইচএসসি এর বই খুলে আবার দেখে নিবা। ডিআইএল, আইএল দিচ্ছে কেন, আই হচ্ছে কারেন্ট আর এল হচ্ছে গিয়ে ওই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যেই কারেন্টটা যায় আর কি, ওই পেঁচানো তারের ভিতর, এই কারণে ডিআইএল। এটা হচ্ছে সমানুপাতিক। আর আমরা কি জানি সমানুপাতিককে উঠাইতে হইলে কি কি একটা কনস্ট্যান্ট দিতে হয় না? এই কনস্ট্যান্টটা কি, এটা হচ্ছে গিয়ে কতগুলি হচ্ছে গিয়ে আমার প্যাচ আছে সেইটার নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ টার্নস। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আগের ছবিতে যদি দেখো, দেখো এই জায়গায় এই যে দেখো এন টার্নস, মানে এন সংখ্যক বারের হচ্ছে প্যাচ আছে। বুঝতে পারতেছো এন টার্নস বলতে কি বোঝাইছে? ধরো জি এই স্যার, জি জায়গায়, এই জায়গায় প্যাচ আছে কয়টা, একটা তারকে আমি এরকম করছি, এই জায়গায় প্যাচ আছে কয়টা? 3টা স্যার। 3টা স্যার। 3টা প্যাচ আছে। ঠিক আছে, এই তো, আর এনে এন সংখ্যক বোঝাইছে মানে এন সংখ্যক প্যাচ আছে এই। আচ্ছা, এই হচ্ছে আমার কথা। ঠিক আছে, এখন এই যে ফ্যারাডেস ল যেটা বলতেছিলাম, ফ্যারাডেস ল কি বলে, যে সময়ের সাথে সাথে ফ্লাক্সের যে চেঞ্জ হয় সেটাকে তুমি যদি ওই কয়েল সংখ্যা দিয়ে গুণ দাও, সেটা কি আমার ওই ভোল্টেজের সমান। ঠিক আছে, এই যে এখানে ইটা হচ্ছে আমার ভোল্টেজের সমান। আচ্ছা, এখন দেখো ই ইজ ইকুয়াল টু যদি এন ডি ফাই বাই ডিটি হয়, এখান থেকে এই এটা লেখা যায়। কি করছে দেখো তো, এই দেখো ডি ফাই কে ডিআইএল দিয়ে ভাগ দিছে, ডিআইএল দিয়ে ভাগ দিলে কি আবার ডিআইএল দিয়ে গুণ দিতে হবে, সে একবার ডিআইএল দিয়ে ভাগ করছে, একবার ডিআইএল দিয়ে গুণ করছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এইটা হচ্ছে গিয়ে একটা হরে দিছে, একবার লবে দিছে, তাই তো? এই হচ্ছে সিস্টেম। মানে ব্যাপারটা হচ্ছে ধরো এন ডি ফাই বাই ডিটি, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, ইন্টু ডিআইএল বাই ডিআইএল। ডিআইএল বাই ডিআইএল এর মান কত বলো দেখি? 1। এটার মান 1। ডিআইএল কে ডিআইএল দিয়ে কাটাকাটি করা যায়, জি স্যার, এটা বলছি তো তো স্যার নরমাল 1। ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিআইএল কে ডিআইএল দিয়ে কাটাকাটি করা যায়। এইটাই হচ্ছে ডি ফাই এর জায়গায়, ডি ফাই ডিআইএল টা হচ্ছে এই জায়গায় লিখছে, ডিটি টাকে হচ্ছে গিয়ে এই সাইডে নিছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তাই যদি হয়, এইমাত্র আমরা কি দেখলাম, এন ডি ফাই বাই ডিআইএল সমান কি এল, তাই না? সুতরাং এই টার্ম ইজ ইকুয়াল টু হচ্ছে এল, সুতরাং এল ডিআইএল বাই ডিটি। এইটাই হচ্ছে ইন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ। ঠিক আছে, ভোল্টেজকে এখন ই দিয়ে রিপ্রেজেন্ট করো বা ভি দিয়ে রিপ্রেজেন্ট করো। আচ্ছা, এইখান থেকে এই ইকুয়েশন আসে না? দেখো তো এইখান থেকে এই ইকুয়েশনটা কিভাবে আনছে। এইটা আবার না বোঝা কেমনে?
এটা অ্যাকচুয়ালি এখান থেকে আনছে, বাট একই কথা, আমি ইএল ভিএল একই কথা। জেনারেশনের সময় আমরা ই লিখি আর ভোল্টেজ ড্রপের সময় ভি লিখি। কি এটা বুঝতে পারো নাই? না বোঝার কি আছে, এটাই তো আমি বুঝি না। না স্যার বুঝছি তো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে এই ভিএল এর জায়গায় হচ্ছে আইএলটা হচ্ছে তোমার আনছে, ঠিক আছে। এই ভিএলটা হচ্ছে গিয়ে এই সাইডে আছে, এই সাইডে যদি নেই 1/L দিয়ে ভাগ হয়, তারপরে জাস্ট হচ্ছে ইন্টিগ্রেট করছে। আচ্ছা, এই হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনগুলি মনে রাখতে হবে। এটা হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ, ঠিক আছে। যেমন রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ কোন ল ডিফাইন করে বলো দেখি? স্যার কি বুঝিনি। রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ কোন ল দিয়ে ডিফাইন্ড হয়? স্যার ওহমস ল। ওহমস ল দিয়ে ডিফাইন্ড হয়, কারেক্ট। আর এইখানে হচ্ছে কি ইন্ডাক্টরের মধ্যে ওহমস ল কি অ্যাপ্লিকেবল না? জি স্যার, এখানে ফ্যারাডেস ল। আমাকে এই লটা হচ্ছে ইউজ করতে হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা গেল। এরপরে দেখি, এই টার্মটাও তো তোমাদের জানা, এই যে ইন্ডাক্টরের যে হচ্ছে রিঅ্যাকট্যান্স বলে, সেটাকে কি এইভাবে রিপ্রেজেন্ট করে, এক্সএল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফএল। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা হচ্ছে এক্সএল হবে এল এর সমানুপাতিক, মানে এল যত বড় রিঅ্যাকট্যান্স হচ্ছে তত বড়। আর এক্সএল ইজ ইকুয়াল টু হবে কি ওমেগা এল, আর আমরা কি জানি ওমেগা সমান কি টুয়াইস পাই এফএল, ঠিক আছে। রেজিস্ট্যান্সের জন্য রেজিস্টরের জন্য যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরের জন্য আমরা ইউজ করি কি রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। এই হচ্ছে একটা টার্ম, ওই লাইক রেজিস্ট্যান্সের মতো, ঠিক আছে। রেজিস্টরে কি করে রেজিস্ট্যান্স, আর ইন্ডাক্টর ক্রিয়েট করবে কি রিঅ্যাকট্যান্স, ওইটাকে হচ্ছে এক্সএল দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এক্সএল ইজ ইকুয়াল টু কি টুয়াইস পাই এফএল। আর এফটা কি রিপ্রেজেন্ট করতেছে এখানে? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হয়। ও, কারণ আমরা এসি সার্কিট পড়তেছি না, এসি সার্কিটে তো হচ্ছে আমার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সুতরাং ফ্রিকোয়েন্সির উপরেও হচ্ছে ডিপেন্ড করে। রেজিস্ট্যান্সের যে মানে রেজিস্টরের যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না, ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। ফ্রিকোয়েন্সি যাই ভ্যারি করুক, সে ভ্যালু চেঞ্জ করে না। কিন্তু এই ইন্ডাক্টরে হচ্ছে গিয়ে যেই এসি সার্কিটে আমরা ইউজ করতেছি, ওই এসি সার্কিটের ফ্রিকোয়েন্সির উপরেও সে ডিপেন্ড করবে। তার নিজস্ব যে এল এর ভ্যালু, তার উপরে তো ডিপেন্ড করবেই, কিন্তু যেই সার্কিটে ইউজ করতেছি ওই সার্কিটের ফ্রিকোয়েন্সি কত, সেটার উপরে হচ্ছে আমার ডিপেন্ড করবে। স্যার আচ্ছা। রিঅ্যাকট্যান্স বলতে কি বোঝানো হচ্ছে স্যার? মানে রিঅ্যাকট্যান্স হচ্ছে গিয়ে ধরো ওই যে রেজিস্টরে রেজিস্ট্যান্স থাকে না, জি স্যার। ঠিক একই ভাবে ইন্ডাক্টরে হচ্ছে রিঅ্যাকট্যান্স। এটাও ধরো রেজিস্ট্যান্স বলতে কি বোঝানো হয়, এক টাইপের বাধা বোঝানো হয়, তাই না? বাধা স্যার। তো ইন্ডাক্টরও হচ্ছে এক টাইপের বাধা দেয়, কিন্তু এই বাধার টাইপটা হচ্ছে রেজিস্ট্যান্সের বাধার টাইপের মতো না। এটা হচ্ছে আমরা একটু পরে যখন ডিটেইলস পড়বো তখন একটু ক্লিয়ার হবে। তো এই কারণে সরাসরি রেজিস্ট্যান্স না বলে এটাকে বলা হচ্ছে রিঅ্যাকট্যান্স। মানে রিঅ্যাকট্যান্স, রিঅ্যাক্ট করা মানে কি, কোনো কিছু ধরো একটা ভোল্টেজ সোর্স দিলা, কারেন্ট সোর্স দিলা, সে কি একটা রিঅ্যাক্ট করবে, তাই না? ইন্ডাক্টর হোক ক্যাপাসিটর হোক, সে কি একটা রিঅ্যাকশন দিবে। তো ওখান থেকে এই টার্মটা আসছে, সেটাকে বলা হয় কি রিঅ্যাকট্যান্স। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই রিঅ্যাকট্যান্স জিনিসটাকে এরকম যে তড়িৎ চুম্বক আবেশে আমরা পড়ছিলাম যে কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেট মুভ করাইতে গেলে বাধা পায়, এই বাধা পাওয়াটাই কি রিঅ্যাকট্যান্স? ওইটা হচ্ছে নট নেসেসারি, অ্যাকচুয়ালি সেম। ওইখানে হচ্ছে একটা ফোর্স ক্রিয়েট হয়, বাট জি স্যার। ওই ফোর্সের সাথে তো হচ্ছে আমাদের ইন্ডাক্টর ক্যাপাসিটর একটা সম্পর্ক থাকে। তো এটা হচ্ছে আরেকটু যখন আমরা ডিটেইলস পড়বো, কমপ্লেক্স টার্ম হচ্ছে গিয়ে হয়তো নেক্সট ক্লাসে দেখাবো, ওখানে হয়তো একটু বুঝতে পারবা যে রেজিস্ট্যান্সের সাথে কেন একটু পার্থক্য আছে, কেন এগুলিকে আমরা রিঅ্যাকট্যান্স বলি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে হয় নেক্সট ক্লাসে বুঝবা, নেক্সট ক্লাসে না বুঝলে, যেহেতু বুধবার বন্ধ, তাহলে কি নেক্সট উইকে বুঝতে হবে আর কি। আচ্ছা ওটা একটু পরে বুঝাইলেই হবে। এখানে অনেক সময় অনেক টার্ম কি আমাদের আগে একটু বলতে হয়,
আইডিয়া দেওয়ার জন্য, কিন্তু ওই আরো কয়েক ক্লাস না গেলে ওইটা পুরাটা হচ্ছে গিয়ে পুরা তাৎপর্য যেটা বা সিগনিফিকেন্ট যেটা বলো ওইটা কি ধরতে পারবে না। আচ্ছা, তো আপাতত ইন্ট্রোডাক্টরি লেভেলে বুঝে নাও যে রেজিস্টরের ক্ষেত্রে বলি রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে বলি রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এই এল দিয়ে কি বোঝানো হয়, আমাকে ইন্ডাকট্যান্স বোঝানো হয় এবং এটার ইউনিট হচ্ছে হেনরি। আচ্ছা, এখন একাধিক হচ্ছে গিয়ে আমার ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তার ভ্যালুগুলি কি আমার রেজিস্টরের মতো কি হয়ে যায়, সিম্পলি যোগ হয়ে যায়। আর যদি হচ্ছে একাধিক ইন্ডাক্টর হচ্ছে প্যারালেলি থাকে তাহলে কি রেজিস্ট্যান্সের মতোই আমার ওই সূত্রটা ইউজ হয়। আর এই সূত্রটা কখন ইউজ করব, অনলি যখন কি আমার দুইটা ইন্ডাক্টর হচ্ছে প্যারালেলে থাকবে, অন্য সময় কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করা যাবে না। এটা 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 তো মনে আছে, লাইক রেজিস্ট্যান্সের মতো, বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে আমাদের নরমাল রেজিস্ট্যান্সের মতোই হচ্ছে গিয়ে সূত্র। আচ্ছা, গেল। এখন হচ্ছে ইন্ডাক্টর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে আমার ক্যাপাসিটর। ক্যাপাসিটরটাও কি আমার হচ্ছে প্যাসিভ, দুইটা টার্মিনাল থাকবে, এই যে দুইটা টার্মিনাল, এক টার্মিনাল, টার্মিনাল 1, টার্মিনাল 2, 1 2 1 2। প্যাসিভ মিন্স কি নিজে থেকে সে এনার্জি জেনারেট করতে পারে না, কিন্তু সে কি করতে পারে, স্টোর করতে পারে এনার্জি। কিন্তু সে কোন আকারে স্টোর করে, ইলেকট্রিক্যাল এনার্জি আকারে হচ্ছে স্টোর করে। ইন্ডাক্টরটা কি ইলেকট্রিক্যাল এনার্জি আকারে স্টোর করতো নাকি কি ম্যাগনেটিক স্যার। ম্যাগনেটিক আকারে? কিন্তু ম্যাগনেট আমরা কি জানি, ম্যাগনেট থেকে কি ইলেকট্রিসিটি আবার জেনারেট করা যায় না? সুতরাং তুমি অল্টারনেটিভলি বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি সে ম্যাগনেটিক এনার্জি হচ্ছে গিয়ে স্টোর করে নেয়। আচ্ছা, তো হচ্ছে গিয়ে ক্যাপাসিটরে যেটা থাকে আর কি, ক্যাপাসিটর বেসিক স্ট্রাকচার অ্যাকচুয়ালি তোমরা আগে পড়ে আসছো, সেখানে কি দুইটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর থাকে, কিন্তু এর মাঝখানে কি একটা ডাই ইলেকট্রিক মিডিয়াম থাকে। ডাই ইলেকট্রিক মিডিয়াম কি এমন একটা মিডিয়াম যেটা কি নরমালি হচ্ছে আমার কারেন্ট ফ্লোতে হচ্ছে গিয়ে বাধা প্রদান করে। আচ্ছা, আচ্ছা, তো কারেন্ট এখানে যেটা যে মধ্যে ফ্লো করে না। হ্যাঁ, ডাই ইলেকট্রিক মিডিয়াম হচ্ছে কি যেটা দিয়ে ফ্লো করে না আর কি। ডাইইলেকট্রিক মিডিয়ামটা হচ্ছে ওই যে ধরো আমরা বিভিন্ন টাইপের পরিবাহী পড়ছি না, যে অপরিবাহী, কুপরিবাহী, ওরকম আর কি। এটা হচ্ছে পরিবাহী না, ডাইইলেকট্রিক মিডিয়ামটা এরকম, এটার মধ্যে দিয়ে হচ্ছে ফ্লো করে না। তো এই কারণে যেটা হয় যে দুইটা প্লেট থাকে, দুইটা প্লেটে প্লাস মাইনাস জমা হয়ে যায়। যেমন ধরো এই যে এই প্লেটটাতে ধরো প্লাস জমা হয়েছে, এই প্লেটটাতে মাইনাস জমা হয়েছে, কিন্তু এই দুইটার মাঝখানে এই যে আমার এই জায়গাটাতে যেহেতু ডাই ইলেকট্রিক মিডিয়ামটা আছে, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গায় যেহেতু ডাই ইলেকট্রিক মিডিয়াম আছে, এখানে কি হয়, কোনো ফ্লো হয় না, কিন্তু এইখানে হচ্ছে আমার প্লাস মাইনাস হচ্ছে জমা পড়ে থাকে। ঠিক আছে, তো এই কারণে কখনো কি হয়, তুমি যদি আরেকটা কম্পোনেন্ট অ্যাড করো তাহলে কি কখনো ওইটা দিয়ে ফ্লো হয়, অথবা কি কখনো ডিসচার্জ হচ্ছে হয়। আচ্ছা, তো এগুলো হচ্ছে অঙ্ক করতে গেলে হয়তো আর একটু ভালো বুঝতে পারবো, এখন হয়তো অত ক্লিয়ারলি এটা বোঝা যাবে না। এনিওয়ে, তো ক্যাপাসিটরেরও কি ইন্ডাক্টরের মতো একটা কম্পোনেন্ট আছে, সেটা কি ক্যাপাসিটর। সেটা কি মেজার করে, একটা ক্যাপাসিটর হচ্ছে গিয়ে কি রকম চার্জ হচ্ছে গিয়ে তার প্লেটে স্টোর করতে পারে, সেইটার স্টোরেজ যে ক্যাপাসিটি সেটাই হচ্ছে গিয়ে মেজার করে। ইকুয়েশনটা তোমরা জানো যে একক ভোল্টেজ মানে একক বিভব পার্থক্যে যেই পরিমাণ হচ্ছে চার্জ জমা হয় সেইটাকেই কি বলা হয়, আমার ক্যাপাসিটেন্স, তাই তো? আর ক্যাপাসিটরের জন্য কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপটা হচ্ছে এইটা, IC = C dVc by dt। তো এখান থেকে তুমি যদি ভিসিটা বের করো তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে, VC = 1/C IC dt। তো আমরা হচ্ছে ওহমস ল দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য জানি, আর এইমাত্র জানলাম ইন্ডাক্টর আর ক্যাপাসিট্যান্সের মধ্যে ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ কি, যে একটার মধ্যে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের রিলেশনশিপ। তো এই ইকুয়েশন দুইটা হচ্ছে লাগবে, কারণ অঙ্ক করতে গেলে হচ্ছে গিয়ে এই সম্পর্কগুলি আমাদের মাথায় রাখতে হবে। এই সম্পর্কগুলি মাথায় রেখেই হচ্ছে গিয়ে আমি কি কোনো ক্যাপাসিটরস বা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কি ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ হচ্ছে আমি বের করতে পারবো। আচ্ছা, গেল। এখন হচ্ছে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা, যেটা দেখো আমি আগে বলতেছিলাম ক্যাপাসিটরের ক্ষেত্রেও আমরা একই টার্মটা ইউজ করি, কারণ কি এটা হচ্ছে গিয়ে অনেকটা ইন্ডাক্টরের মতোই হচ্ছে গিয়ে বিহেভিয়ার করে, যে বিহেভিয়ারটা আমরা হচ্ছে একটু পরে বুঝতে পারবো। তো ওই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রেজিস্ট্যান্সের জন্য যেমন আর, রিঅ্যাকট্যান্সের জন্য আমরা এক্স ইউজ করি। আর এখানে যে ছোট্ট সি দেখতে পারতেছো, সি দিয়ে হচ্ছে ক্যাপাসিটর বোঝাচ্ছে।
তো এইটার ইকুয়েশনটা হচ্ছে 1/2 তার মানে কি হলো দেখো, যে আমরা জানি কি ইন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে সমানুপাতিক, কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ভ্যালুটা কি আমার হচ্ছে ব্যস্তানুপাতিক। বুঝতে পারতেছো? তো ইজুগাল টু ওইটার ইকুয়েশন হচ্ছে ওমেগা সি ইজুগাল টু 1/2πfc। ঠিক আছে, এই এফটা কি আমি যেই এসি সার্কিটে ক্যাপাসিটেন্সটা লাগাবো ওই সার্কিটের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যেহেতু এই জিনিসটা উল্টা, যে রিঅ্যাকট্যান্সের ভ্যালু ক্যাপাসিটেন্স বাড়লে কি, আচ্ছা ক্যাপাসিটেন্স বাড়লে কি রিঅ্যাকট্যান্স কমে যাবে না? জি স্যার। সি যদি বাড়ে এক্স এর ভ্যালু কি হবে, কমবে না বাড়বে? কমবে। কমবে C না। বাড়লে বড় তো সংখ্যা এটার দিয়ে ভ্যালু যদি কমবে। আমি 1 কে ভাগ দেই তাহলে ওইটার ভ্যালুটা ছোট হয়ে আসবে জি না? স্যার, ব্যস্তানুপাতিক সম্পর্ক তো। ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই কারণেই দেখো, যখন হচ্ছে ক্যাপাসিটেন্স গুলি প্যারালালি থাকে তখন যে সি ইকুইভ্যালেন্ট সেটা কি হয় অ্যাকচুয়ালি দেখো সবগুলির যোগফল। এটা একটু উল্টা হলো না রেজিস্ট্যান্স বা ইন্ডাক্টরের চেয়ে সম্পর্কটা? জি স্যার। আর এখানে দেখো সিরিজে থাকলে কি হয়, তারা হচ্ছে এই যে উল্টা করে যোগ করো ওই সূত্রটা অ্যাপ্লাই হয়। এর কারণটা কি, রেজিস্ট্যান্স বলো বা হচ্ছে ইন্ডাক্টর বলো, দুই ক্ষেত্রে কি রেজিস্ট্যান্সের ভ্যালু জেড বা হচ্ছে কি এক্স যেটা দিয়ে রিপ্রেজেন্ট করো দুইটাই কি আর আর এল এর সমানুপাতিক। কিন্তু এই ক্ষেত্রে কি এক্স এর ভ্যালু হচ্ছে সি এর ব্যস্তানুপাতিক, এই কারণে সূত্রটা গেছে উল্টায়া। যত বেশি সি থাকবে প্যারালালি থাকবে তত কি আসলে অ্যাড হয়ে যাবে, আর যত হচ্ছে সি হচ্ছে সিরিজে যাবে তত কি এরকম উল্টা হয়ে যোগ করবে, তার মানে কি মানে হচ্ছে গিয়ে ইফেক্টিভ ভ্যালুটা হচ্ছে কমে যাবে। এই হচ্ছে আমার রিলেশনশিপ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি স্যার ডিসি। ক্যাপাসিটর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বল। স্যার ওই যে প্রথমে যখন দেখাইছেন তখন দেখলাম ওখানে পোলারাইজড ক্যাপাসিটর আর ফিক্সড ক্যাপাসিটর, এই দুইটা কি স্যার? এটা হচ্ছে গিয়ে ওই যে চার্জ প্লেটে হচ্ছে গিয়ে অনেক সময় তুমি হচ্ছে ডিরেকশনটা ঠিক করে দিতে পারবা, কোথাও কোথাও হচ্ছে বলে দিতে পারবা যে এই একটা প্লেটেই হচ্ছে গিয়ে অলওয়েজ প্লাস চার্জ জমা হবে। এটা হচ্ছে কনস্ট্রাকশনের উপর। তো এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সে খুব বেশি কিছু লাগে না, বাট এইটার ফিজিক্সটা যদি বুঝতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে, আচ্ছা ফিজিক্সে কি ইন্ডাক্টর ক্যাপাসিটর এগুলি পড়ায় না তোমাদের? আমার তো যতদূর মনে পড়ে বইতে বোধহয় আমাদের যে ফিজিক্স পড়াইছিল ওইখানে হচ্ছে কি ফিজিক্যাল স্ট্রাকচার গুলি পড়াইছিল আমাদের। তোমরা ফিজিক্স 1-1 এ পড়ছো না? 1-1 বা 1-2 তে পড়তেছো না? স্যার 1-2 তে নাই স্যার স্যার, 1 1-1 এ ছিল। মনে ছিল স্যার। হ্যাঁ, ওইখানে কি ইন্ডাক্টর ক্যাপাসিটর এগুলি ফিজিক্যাল স্ট্রাকচার পড়ায় নাই? না না স্যার, এরকম কিছু ছিল না স্যার। আচ্ছা, তো ওইখানে ফিজিক্যাল স্ট্রাকচারে আসলে এই ব্যাখ্যাটা খুব ভালো মতো আছে, এটা একটু ডিটেইলড। তো আমাদের অঙ্ক করার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা জেনে রাখা ভালো মাঝে মধ্যে কি আমরা এই কাজ করতে পারি। এরকম পোলারাইজ মানে কি আমরা হচ্ছে গিয়ে বলে দিতে পারি এটা হচ্ছে আমার পজিটিভ প্লেট, এটা হচ্ছে আমার নেগেটিভ প্লেট। আচ্ছা, এখন আমরা দেখি ডিসি হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সিতে আমার ইন্ডাক্টরের উপর কিরকম ইফেক্ট পড়ে। আচ্ছা, এই বলো তো ডিসির ফ্রিকোয়েন্সি কত? একটা ডিসি, আচ্ছা একটা ডিসি সিগন্যালের যদি আমি গ্রাফ আঁকি সেটা দেখতে কিরকম হবে? ডিসি তো সোজা হয় গ্রাফ, মানে স্ট্রেট সোজা লাইন। মিন্স কিরকম সোজা? স্যার, এরকম straight সোজা না হবে, এরকম স্যার। সোজা? হ্যাঁ, স্ট্রেট লাইন স্যার। এক্স অ্যাক্সিস এর সমান্তরাল না ওয়াই টি অ্যাক্সিস এর বরাবর সোজা সমান্তরাল? হবে। হ্যাঁ স্যার এক্স অ্যাক্সিস এর সমান্তরাল। এক্স অ্যাক্সিসে সমান। হ্যাঁ, কারণ টাইমের সাথে কি তার ভ্যালুটা কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, প্রথম বলো টাইম পিরিয়ডের ডেফিনেশন কি? স্যার একক মানে যে সময় স্যার একটা সাইকেল সম্পূর্ণ করে। মানে যেই সময় পরে একটা সাইকেল সম্পন্ন cycle হয়, সম্পন্ন। ঠিক আছে, কিন্তু এখন একটা ডিসি সিগন্যালে কখন সাইকেল সম্পন্ন হয়? স্যার সাইকেল তো স্যার ওটা তো সাইকেল নাই স্যার, কারণ কোনো তো সাইকেল নাই, কিংবা আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু কি ইনফিনিটি। ঠিক আছে, জি স্যার। মানে অসীম জি স্যার। সময় পরে গিয়ে চেঞ্জ হবে, এটা আমরা ধইরা নিতে পারি। ঠিক আছে, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত মেজার করব কোনো চেঞ্জ হয় না, তাই তো? তাহলে ফ্রিকোয়েন্সি কি হওয়া উচিত ডিসির? স্যার Frequency 0 হবে স্যার, definition f তো is এটা, equal to তাই 1 তো? by t, 1 1 by বাই infinity is ইনফিনিটির equal to ভ্যালু কত 0 বলো দেখি? 0 স্যার। 0 স্যার। 1 বাই ইনফিনিটির অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে অসংজ্ঞায়িত,
বাট তুমি যেটা জিরো বলতেছো সেটা হচ্ছে লিমিটিং সেন্সে। লিমিটিং সেন্সে আমরা বলতে পারি এক যদি ইনফিনিটির দিকে আগায় 1/x, x এর ভ্যালু যত বড় হবে 1/x এর ভ্যালু কি আমার জিরোর দিকে হচ্ছে যাবে, ঠিক আছে? সেই হিসেবে 1/∞ কে আমরা জিরো ধরতে পারি। এটা কি জানতা যে ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি জিরো? না স্যার, জানলাম এখন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো। আচ্ছা, তো ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে হচ্ছে গিয়ে ইন্ডাক্টরটা কিভাবে হচ্ছে গিয়ে অপারেট করবে সেটা হচ্ছে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এখন ইন্ডাক্টরের ইকুয়েশন তো এটা XL = টুয়াইস পাই FL, তাই না? জি স্যার। F এর জায়গায় যদি আমি জিরো বসাই XL এর ভ্যালু কত আসে? স্যার পুরোটা জিরো আসবে। 0 ওহম, তাই তো? জি স্যার। তার মানে কি 0 ওহম মানে কি কোনো বাধা দেয় না? না স্যার। আমাদের সার্কিটের কোন কম্পোনেন্টটা জানি কোনো বাধা দেয় না আইডিয়ালি আমরা ধরে নেই, স্যার শর্ট সার্কিট দিলে পরে তো বাধা হয়। বা আমরা নরমাল যে তার বলতে পারি কোনো হচ্ছে বাধা দেয় না। তার মানে একটা ইন্ডাক্টর যখন ডিসি তে কি এরকম একটা তারের মতো তাহলে বিহেভিয়ার করবে, তাই না? জি স্যার। বুঝতে পারতেছো? কিংবা ওই যে তুমি যেটা বলো শর্ট হয়ে গেছে, এই যে এরকম শর্ট করে দিছো, তাই না? তাই কিন্তু হওয়া উচিত। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সট্রিম, এফ এর ভ্যালু হচ্ছে 0, এটা হচ্ছে আমার এক লিমিট। আর এক লিমিট যদি যাই এফ এর ভ্যালু অনেক হাই, ঠিক আছে? হাই বলতে কি খুবই হচ্ছে হাই, ধরো ইনফাইনাইট ধরে নিলাম। এখন এফ এর ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে? এফ এল মানে কি এফ এর জায়গায় হচ্ছে ইনফিনিটি বসাচ্ছি, ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে কি ইনফিনিটি আসে না? জি স্যার। তার মানে বি এমন বাধা দিচ্ছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না। আমরা কারেন্ট ফ্লো বন্ধ করার সিস্টেম জানি, কি জানি? স্যার ওপেন করে দিতাম। তার খুলে হচ্ছে দিলেন। চিরে ফেলবো, তাই না? জি স্যার। সুতরাং একটা ইন্ডাক্টর মানে লো ফ্রিকোয়েন্সি মানে জিরো ফ্রিকোয়েন্সি, জিরো ফ্রিকোয়েন্সির নিচে তার ফ্রিকোয়েন্সি হতে পারে না, নেগেটিভ ফ্রিকোয়েন্সি তো নাই। জিরো ফ্রিকোয়েন্সিতে সে তাহলে কি একটা শর্টের মতো বিহেভিয়ার করবে বা একটা নর্মাল ওয়্যারের মতো। আর ইনফিনিট মানে কি ইনফিনিট বলে তার কোনো ফ্রিকোয়েন্সি নাই, অনেক যখন বড় ফ্রিকোয়েন্সি হওয়া শুরু করবে তখন কি সে হচ্ছে একটা ওপেনের মতো হচ্ছে কাজ করবে। বুঝতে পারছি এই জিনিসটা? স্যার আমরা যে পড়ছিলাম যে একটা আইডিয়াল কারেন্টের রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, তো এটা কি স্যার সেই ক্ষেত্রে এরকম? না, হ্যাঁ ওইটা আরেক জিনিস। যাই হোক, ওই একটার সাথে একটা সম্পর্ক নাই, ওইটা আমরা ধরে নেই আর কি, ঠিক আছে? বাট এইখানে দেখাইলাম ইন্ডাক্টরটা হচ্ছে ডিসি বা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি জিরো ফ্রিকোয়েন্সিতে সে একটা হচ্ছে গিয়ে আমার শর্টের মতো কাজ করবে, একটা তার দিয়ে রিপ্লেস করতে পারো। আর খুব যদি হাই ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি সে হচ্ছে ওপেনের মতো হচ্ছে কাজ করবে। তার মানে কি খুব হাই হলে সে কি ফ্রিকোয়েন্সি এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে দিবে না। আর যদি হচ্ছে গিয়ে আমার শর্ট হয় তাহলে কি এটার মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট সব পুরা কারেন্টকেই হচ্ছে ফ্লো করতে দিবে। আচ্ছা, এই হলো আমার এল এর সম্পর্ক। আচ্ছা, আরেকটার সম্পর্ক দেখি এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে। ক্যাপাসিটর ইকুয়েশন তো আমরা জানি x = কি 1/2 পাই fc, তাই তো? এখন f = 0 হার্টজ মানে কি f = 0 হার্টজ মানে কি ডিসি না? সুতরাং ডিসি তে আমার ক্যাপাসিটেন্সটা কি রকম বিহেভিয়ার করে সেটা আমি দেখতে চাচ্ছি। দেখো, এফ এর জায়গায় যদি 0 বসায় 1/0 = কি ইনফিনিটি না? জি স্যার। ইনফিনিটি। জিরো দিয়ে যাকে তাই ভাগ তো? দিব সব তো ইনফিনিটি আসবে। কারণ হচ্ছে গিয়ে কি এই যে আগে যেটা বলতেছিলাম ফ্রিকোয়েন্সি যদি বাড়ে আমার এক্সি কি আমার কমে যাবে, তাই তো? এটাই হচ্ছে আমার সম্পর্ক। এই যে এই ইকুয়েশন থেকে বোঝা যায় এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে সম্পর্ক। সুতরাং এই ক্যাপাসিটর ডিসি তে কি হবে আমার ওপেন সার্কিটের মতো বিহেভিয়ার করবে, সিরা তার, ঠিক আছে? আর হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি অনেক বাড়াও, এই যে এফ এর ভ্যালু যদি ইনফিনিটি দাও তাহলে এইমাত্র দেখলাম 1/∞ কি হবে আমার 0, তাই না? জিরো। সুতরাং জি স্যার। ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় দাও সে কি আমার শর্টের শর্ট মতো কাজ সার্কিটের করবে। মতো করবে। তাহলে কি তার মানে কি এল আর সি এর রিলেশনশিপটা পুরো উল্টা না? তাহলে জি স্যার। এফ = 0 কিংবা ডিসি তে এলটা কি হয়ে যায়? এইমাত্র দেখছি স্যার এল শর্ট হয়ে যায় স্যার। এল মানে হচ্ছে শর্ট হয়ে যায় আর সিটা হয়ে যায় ওপেন, তাই না? জি স্যার ওপেন। আর হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে এফ ইজিক্যাল টু ইনফিনিটি হলে এফ = এলটা হয়ে যায় ওপেন ওপেন আর আর সিটা সি হয়ে যায় শর্ট। সিটা হয়ে যায় হচ্ছে আমার শর্ট, ঠিক আছে?
এই হচ্ছে সম্পর্ক। আচ্ছা, এই যদি সম্পর্ক হয়, এখন এই অঙ্কটা দেখি তো করার চেষ্টা করি। বলতেছে আচ্ছা, এটা কি এখানে এটার ভ্যালু কি f = 0 নাকি f = ইনফিনিটি? এই যে আমার এই সার্কিটটা আছে, কেমনে বুঝবো? দেখে বোঝা যায়? না স্যার, এখানে বোঝার তো ইয়ে নাই কোনো। কেন? এখানে একটা স্যার এখানে ডিসি অনেক সোর্স ছোট আছে না? স্যার স্যার এই এটা একটা তো ডিসি ডিরেক্ট সোর্স কারেন্ট আছে, ফ্লো করতেছে না। f = ইনফিনিটি হওয়ার তো কোনো কারণ দেখি না আমি। না স্যার। এখানে একটাই সোর্স আছে, সোর্সই তো ফ্রিকোয়েন্সি সেট করবে, ঠিক না? ইন্ডাক্টর, জি স্যার। রেজিস্ট্যান্স ওরা কি ফ্রিকোয়েন্সি সেট করতে পারে? না স্যার। ওরা তো সেট করার কেউ না, কারণ ওই যে ওরা তো হলো প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কে হচ্ছে আমার ভোল্টেজ সোর্স। এইখানে স্যার। যেহেতু একটাই ডিসি সোর্স আছে, এরকম আর কোনো সোর্স নাই, সুতরাং এফ এর ভ্যালু কোনটা? এফ এর ভ্যালু কি আমার জিরোটা না? জি স্যার। হ্যাঁ, এফ এর ভ্যালু হচ্ছে 0। এফ এর ভ্যালু 0 হলে এটা কি হবে? এই ক্যাপাসিটরটা এই মাত্র না দেখলাম, এফ = 0 হলে ক্যাপাসিটর কি হয়ে যায়? স্যার ইনফিনিটি। ওপেন ইনফিনিটি, স্যার। ওপেন হয়ে যায় না? জি স্যার। আর ইন্ডাক্টর হয়ে যায় শর্ট। জি তার স্যার। মানে এটা ওপেন হয়ে যাওয়া মানে কি? এটা খুলে ফেলছো। আর এইটা হয়ে গেছে আমার শর্ট, এইটাও আমার কি শর্ট। শর্ট মানে কি? এরকম তার। তাইলে আলটিমেটলি সার্কিটটা আঁকতে কিরকম হবে বলো দেখি? এই জায়গায় 2 ওহম, এটা তো হয়ে গেছে আমার শর্ট, তাই না? এই জায়গায় আছে 2 ওহম, এটা এটা কি হয়ে যাবে? স্যার এটাও তো স্যার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কি করি আমরা? জাস্ট আঁকি না। আচ্ছা, জি এই স্যার, 1 ওটা ওহমটা বাদ কি দিয়ে হবে যায়। বলো দেখি? স্যার 1 ওহমও তো স্যার শর্ট হয়ে যাবে, 1 ওহম শর্ট হয়ে যাবে, কারণ কি? কারণ এদিকে হচ্ছে উপরেরটা তার তো স্যার দিয়ে শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই 1 ওহমের ইফেক্ট হচ্ছে থাকবে না, তাই তো? তাইলে এইটা হচ্ছে গিয়ে কি উপরেরটার কারণে হচ্ছে আমার শর্ট হয়ে গেছে। আর এই জায়গায় 10 ভোল্ট থাকবে। আর এই 5 ওহম কি হবে বলো দেখি? স্যার 5 ওহমে কারেন্ট যাবেই না, 5 ওহম হলো কি এরকম ভাবে ঝুলে থাকবে। ঝুলে থাকবে। সুতরাং এটা কি আকার দরকার আছে? না স্যার। তাইলে কারেন্ট কত ফ্লো হচ্ছে বলো দেখি? এটা না বলতে পারার কারণ কি? এই সার্কিটে তো একটাই কারেন্ট, একটা সিরিজ সার্কিট। 10 ডিভাইডেড বাই 2 প্লাস 2 না? জি স্যার 10/4। তো 2.5 না? জি স্যার। তো এইটাই বলছে 2.5 অ্যাম্পিয়ার হচ্ছে ফ্লো হবে। আর ক্যাপাসিটর ভিতর দিয়ে তো কিছুই ফ্লো হবে না, ক্যাপাসিটর তো ওপেন হয়ে রয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অঙ্ক। এটা হচ্ছে জাস্ট আইডিয়াগুলি হচ্ছে দেওয়ার জন্য যে কোনটা কি। আচ্ছা, পরেরটা দেখি তো। এখানেও কি কোনো শুধু ডিসি সোর্স আছে? আর কোনো সোর্স জি স্যার। আছে? না স্যার। সুতরাং এফ = হচ্ছে 0। সুতরাং ক্যাপাসিটরকে আমি কি করব আর ইন্ডাক্টরকে কি করব? ইন্ডাক্টরকে কি করব প্রথমে বলো? শর্ট করব স্যার। আর ক্যাপাসিটরকে ওপেন। এটা যদি ওপেন হয়ে যায় তাহলে কি এই 2 ওহম আর 3 অ্যাম্পিয়ার কোনো কাজ করবে? না তো স্যার। তুমি যদি এই জায়গায় ছিঁড়ে ফেলো তারটা, তাহলে কি এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আর ফ্লো হতে পারবে? না স্যার। আর এই 2 ওহম ঝুলে থাকবে, এই 2 ওহমের কোনো মিনিং থাকে? না স্যার। আচ্ছা, তাইলে আর এইটা তো হয়ে যাবে শর্ট, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলো তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই পয়েন্টে ঢুকে হচ্ছে গিয়ে 2 ভাগ হচ্ছে, দুইটার ভ্যালু 2 ওহম। তাইলে I1 আর I2 এর ভ্যালু কত দেখি বলো দেখি? স্যার I1 আর I2 এর ভ্যালু 1 এম্পিয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ার সমান ভাগে কারেন্ট ভাগ হয়ে এখানে যাবে এসে স্যার। দুইটা ভাগ হবে, দুইটা সমান ভাগ হবে, কারণ দুই ক্ষেত্রে কি জি স্যার। 2 ওহম বাতা, তাই তো? জি স্যার। সুতরাং এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই জায়গায়ও 1 অ্যাম্পিয়ার আসতেছে, এই জায়গায় 1 অ্যাম্পিয়ার আসতেছে, এই জায়গায় এসে আবার 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে না কারেন্টটা? জি স্যার। কারণ এদিক দিয়ে তার ফ্লো আর তার রাস্তা নেই। না স্যার। সুতরাং 2 অ্যাম্পিয়ার 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হলে কত ভোল্টেজ ড্রপ হয়? V = I আর 4 ওহম, হ্যাঁ, সরি 4 ভোল্ট। 4 ভোল্ট হচ্ছে ড্রপ হয়। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে আমার অঙ্ক, ঠিক আছে? তো আর প্রবলেম 3 ও আছে, প্রবলেম 3টা একটু নিচে করবা, একটু মাথা কামাবা, ঠিক আছে? একই কথাই যে ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ইন্ডাক্টরকে শর্ট করবা, ক্যাপাসিটরকে ওপেন করবা, করে হচ্ছে কি এটা হচ্ছে প্র্যাকটিস করবা। আচ্ছা, এনিওয়ে, এরপরে হচ্ছে গিয়ে লাস্ট
যে জিনিসটা হচ্ছে তোমাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে ইম্পিডেন্স, ঠিক আছে? ইম্পিডেন্স টার্মটা কি, ঠিক আছে? যখন হচ্ছে রেজিস্ট্যান্স আরএলসি সার্কিট হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ পরে পড়ানো শুরু করব, তো যখন সবগুলি হচ্ছে থাকবে তখন কি আমরা হচ্ছে গিয়ে আর প্লাস জে এক্স এই আকারে হচ্ছে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আরটা কি হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এক্সটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স মিলে হচ্ছে আমার ইম্পিডেন্স টার্মটা হচ্ছে ক্রিয়েট হয়, ঠিক আছে? এখন এক্স বলতে কি বোঝানো হয়, এক্স ইকুয়াল টু হবে এক্সএল মাইনাস এক্সসি, এক্সএল যেটা হচ্ছে ইন্ডাকটিভ আর এক্সসিটা হচ্ছে আমার ক্যাপাসিটি। আচ্ছা, তো ভোল্টেজ আর কারেন্টকে হচ্ছে গিয়ে এই টাইপের রিলেশনশিপ দিয়ে প্রকাশ করা হবে। এটা হচ্ছে আমরা আসলে অঙ্ক না করলে এটা বোঝা যাবে না, আজকে তো আর অঙ্ক করার টাইম নেই। যাই হোক, আজকে আমরা আইডিয়াটা দিয়ে দেই। আর ফেজর ফর্মে দেখো √2 দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দেয়, কারণ হচ্ছে গিয়ে সে কি ইফেক্টিভ বা হচ্ছে আমার আরএমএস ভ্যালুটা হচ্ছে সে ক্যালকুলেট করে। আচ্ছা, এই গেল। তো আর জেড এর ভ্যালু কি আগের মতোই, ভিএম কে তুমি আইএম দিয়ে ভাগ দিবা, আলটিমেটলি ভিএম থিটা বি আইএম থিটা আই হবে। সুতরাং আর জেড বলতে বোঝানো হচ্ছে ভিএম আর আইএম এর অনুপাত, ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা হবে থিটা বি মাইনাস থিটা আই। এটা হচ্ছে ফেজরের রিলেশনশিপ। কমপ্লেক্স নাম্বার সিস্টেম কালকে আমি একটু রিক্যাপ করব, কারণ হয়তো অনেকে অনেক কিছু ভুলে গেছো, এটা হচ্ছে ক্যাচ করতে পারবে না। আচ্ছা, এনিওয়ে, আর হচ্ছে সিরিজ প্যারালেলে কি হবে, ঠিক আগের মতোই। যদি হচ্ছে ইম্পিডেন্স মানে কি বোঝাচ্ছে, ইম্পিডেন্স বলতে বোঝানো হচ্ছে এখানে আরএলসি তিনটাই হচ্ছে থাকতে পারে, ঠিক আছে? তো স্বাভাবিক একাধিকগুলি যদি সিরিজে থাকে আমরা হচ্ছে যোগ করে দেব, আর যদি প্যারালেলে থাকে আগের মতোই কি উল্টো করে হচ্ছে যোগ করব। আর এটা কি আমার স্পেশাল কন্ডিশন, যখন অনলি দুইটা ইম্পিডেন্স প্যারালেল থাকবে তখন কি আমরা এই ইকুয়েশনটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এটা কখন, অনলিটা বড় হাতে লিখবো, অনলি হোয়েন টু কম্পোনেন্টস হবে গিয়ে কি আমার প্যারালেলে আছে, ঠিক আছে? এই ইকুয়েশনগুলি আমার ইম্পর্টেন্ট, এগুলি ইউজ করে আমি হচ্ছে অঙ্ক করব, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা এর আগে ডিসি সার্কিটে করছি দেখে ওই শর্ট হয়ে গেছে, আনালে ওপেন হয়ে গেছে, যার কারণে আমাদের ওই ক্যাপাসিটেন্স বা রিঅ্যাকট্যান্স এগুলো ইউজ হয় নাই। কি বলে ওটার নাম, ইন্ডাকট্যান্স, ওটা ইউজ হয় নাই। তো মানে অন্য যেসব সার্কিটে যেখানে ইউজ হয় সেসবের ক্ষেত্রে এই জেড এর মানটা ইউজ হবে, হ্যাঁ, ইম্পিডেন্সটা তখন ইউজ হচ্ছে হবে। আমরা জেড এর মানটা ইউজ করব, কারণ আমরা এখন পর্যন্ত কি অঙ্ক করছি, যেমন যেই তিনটা অঙ্ক হচ্ছে আমি দেখাইছি, তিনটা অঙ্কই তো ডিসি, তাই না? জি স্যার, খালি কিন্তু আমাদের রেজিস্ট্যান্স টপিক ইউজ কি, হয়েছে। আমাদের টপিক হচ্ছে এসি। সুতরাং এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি 0, কিন্তু যখনই আমি এসি অঙ্ক করা শুরু করব তখন তো ফ্রিকোয়েন্সি একটা ফাইনাইট ভ্যালু থাকবে, জি স্যার। তাই না? যখনই হচ্ছে আমার ফাইনাইট ভ্যালু থাকবে তখনই কি দেখবা যে এগুলির হচ্ছে সিগনিফিকেন্স হচ্ছে আছে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই হচ্ছে তোমাদের